তাই যেটা আপনি যে প্রশ্নটা করেছেন, প্রত্যেকেই আলোচনা করেছেন। আপনিও আ উপস্থাপক হিসেবে মাঝখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংযোগও করেছেন দেখলাম। কি বলবো এটা নিয়ে? আপনি যেটা বললেন যারা ট্রেনিং আছে কিনা ১৭ বছর থেকে। কিন্তু আমাদের জামালপুরে একটা কথা আছে, বান্দর বুইড়া হইলেও, বান্দর ৬১ কেন ৭১ বছর হইলেও সে গাছ বাওয়া তো ভুলে না ভাই। তো হাওয়া ভবনের এটা তাকে ট্রেনিং আনতে হবে কেন এই ইউকে থেকে? উনি তো এইখানে আগে থেকেই, কারণ বান্দর তো গাছ বাওয়া ভুলবে না। কমিশন নেওয়া তো ভুলবে না, চাঁদা নেওয়া তো ভুলবে না। যখন আমি বিএনপির পক্ষে বরং কিছু কথা বলেছি, যখন চরমনায়ের পীর বিএনপিকে ছেঁচড়া চাঁদাবাজ বলে গালাগালাজ করত। আমি সেখানে গিয়ে বিএনপির পক্ষে না, আমি এই প্রতিবাদ করতাম। এই বেটা লিল্লাহর কি বলিস? মূলত আমার এই বক্তব্যটা তখন বিএনপির পক্ষে চলে যেত। কিন্তু এখন দেখি চরমনায়ের পীর যে এদের ছেঁচড়া চাঁদাবাজ বলেছে, একেবারে সত্যি কথা বলেছে। বরং আওয়ামী লীগকে একটু ইজ্জত দিয়েছে, একটু একটু মানে শান দিয়েছে। সেটা হলো যে আওয়ামী লীগকে বলতো শাহী চাঁদাবাজ। কিন্তু বিএনপিকে ছেঁচড়া চাঁদাবাজ বলতো চরমনায়ের পীর। আমি সেখানে যখন কথা বলতাম, এখন দেখি আমি ভুল ছিলাম। চামড়া নাই পীরই সঠিক ছিল। ছেঁচড়া চাঁদাবাজিরা এত নিচে নেমে গেছে যে, আর এই যিনি এখন পরিবহন নাকি সেতুমন্ত্রী নাকি যোগাযোগ মন্ত্রী হয়েছে, তিনি তো ফতোয়া দিয়েই দিয়েছেন যে চাঁদা তোলাটা ওটা জায়েজ। সুতরাং এটা যখন মানা করেছে, তখন কেন তুই হাদিয়া দিবি না? এই কথা বইলা ওই লেগুনার একজন ড্রাইভারকে মেরে ফেলেছে। এটা তাদের পুরনো কিছু না। মানে এটা নতুন করে তাদের শিখতে হবে না। এটা তাদের পুরনো অভ্যাস। যেটা বলতেছিলাম, আমাদের তারুণ্যের অহংকার ৬১ বছরের। যাক ভালোই হইলো। তাহলে আমি এখন নিজেকে বলতে পারবো যে আমি তরুণী আছি। কারণ আমার তো ৬১ এখনো হয় নাই। সেই হিসেবে আমিও তরুণ। শুনে আমার ভালো লাগলো। আপনারা যে আলোচনা করেছেন। মোটামুটি এখন আমি ইউনূস এবং আসিফ সারদের যে আইনে ২য় হাঙ্গা করার প্রস্তাব আছে, সেটাও আমি দাবি করতে পারি। কারণ এখন তোর বইয়ের অনুমতি লাগে না। মাশাআল্লাহ পাস করে দিয়ে গেছে। অবশ্য টিটু আর টিটুর বোন যদি আমার ঝাঁটানে দৌড়ায় তাহলে তো আর পারব না। সেটা আলাদা বিষয়। যাই হোক, কিন্তু আইন কিন্তু পাস করে দিছে। আমাকে কেউ কিছু আইনত করতে পারবে না। বেআইনিভাবে যদি আমাকে দাবড়াইতে পারে, সেটা আলাদা কথা। এখন এই যে আপনি যে কথাটা বললেন লন্ডনের কথা। লন্ডনে গিয়ে তিনি একটা জিনিস শিখে এসেছেন। সেটা হলো যে ওইখানে গিয়ে তিনি জুয়া খেলাটা শিখে এসেছেন। কারণ তিনি তার প্রফেশনে লিখেছিলেন যে তার আয়ের উৎস কি, তিনি লিখেছিলেন গ্যামলিং। এটাই উনি শিখেছেন। তাছাড়া তিনি গণতন্ত্র, বাক স্বাধীনতা, ব্রিটিশদের সভ্যতা, ব্রিটিশদের ভব্যতা, ব্রিটিশদের প্রতিভা, ব্রিটিশদের মানবিক গুণ কিছুই তিনি গ্রহণ করেছেন বলে আমার মনে হয় না, বিশ্বাসও করতে চাই না। কারণ তার আচরণে তা মনে হয় নাই। কারণ ব্রিটিশদের কাছে যদি তিনি সভ্যতা অর্জন করে আসতেন, তাহলে তিনি হুমায়ুন আজাদের ভাষায় যে আ ভণ্ডদের সর্বশেষ আশ্রয়স্থল হলো ধর্ম, তিনি এই শহীদ বেদিতে এসে মোনাজাতে হাত তুলতেন না। তাকে আমরা কবরে যাই, তার বাপের কবরে যাই, আমরা হাত তুলতে দেখি না। কিন্তু আমরা দেখি যে তিনি শহীদ মিনারে গিয়ে হাত তুলে ফেলছেন দোয়ার জন্যে। তো এগুলো ভন্ডামি এই দেশে থাকবে। আর যে কথাটা বললেন, এদের চরিত্র পাল্টাবে না। কারণ হচ্ছে ১৭ বছর এই কথাটা আপনি তুলেছেন। তারা এখন ভুক্ষু, মানে ক্ষুধার্ত না, ভুক্ষু। তাদের ক্ষুধায় পেট পিঠে ঠেকে গেছে। এখন যা পাবে তাই খাবে। সেখানে শিশু মারা গেল, না বৃদ্ধ মারা গেল, মক্কার খাদেম মারা গেল, না শয়তান মারা গেল, নাকি গাবগাছি মারা গেল, না এই এই ৩ ফুইটা মৌলবি মারা গেল, এতে তাদের যায় আসে না। তারা তাদের কাজ করতে যা করতে হয় তারা করবে। সেই পুরনো রূপেই বিএনপি ফিরবে। কারণ ইজ্জত যায় না ধুইলে, খাসিলত যায় না মইলে। এটা আমাদের জামালপুরে আমরা এগুলো শুনেছি। আপনাদের অঞ্চলে কোন ভাষায় বলে আমি জানি না। তো খাসিলত তো ভাই সহজে যাবে না। যাওয়ার কথাও না। তবে চামড়া নাই পীর যে কথাটা বলেছিল, বিএনপি ছেঁচড়া চাঁদাবাজ। আমরা দেখলাম তারা ক্ষমতায় যাওয়ার পরেও কেন যে ছেঁচড়া চাঁদাবাজি করে আমি বুঝি না। এদের একটু বুদ্ধি-শুদ্ধি দিয়েন। আপনারা সবাই দেশের বাইরে থাকেন। এদের বুদ্ধি দেন যে তোমরা ভাই এই শিশু হত্যা কইরো না। এই বহর নিয়ে যেতে তোমরা চাঁদাবাজি কইরো না। আপনারা তাদের কিছু প্রজেক্টের বুদ্ধি দিয়ে দেন। এই গাধাগুলো বুঝে না যে সিএনজি স্ট্যান্ডের স্বেচ্ছা চাঁদাবাজি রেখে আরো বড় কাজ আছে রে ভাই। এদের এদের মাথায়ও ঢুকে না যে সরকার ক্ষমতায় আসলে আমি তেমন একটা এদের চুরির একটা বুদ্ধি আমি একটু আরেক মিনিট সময় নেব। এদের চুরির আরেকটা বুদ্ধি দিয়ে দেই। পরিবেশ, বিজ্ঞান, প্রযুক্তি এরকম কিছু না, প্রযুক্তি না। পরিবেশও পরিবেশ পরিবেশের উপরে প্রতি বছর ৪,০০০ কোটি টাকা আসে। এই বোকাগুলো দিকে নজর দেয় না কেন? এগুলো ফেরত যায় বাংলাদেশ থেকে। আমি অবাক হয়ে গেলাম। আমি একবার এই পরিবেশ মন্ত্রণালয়ে গেলে তারা বলল যে এইখানে টাকা নেওয়ার লোক নাই। মানে এরা জানে না কিভাবে এটা ব্যয় করবে। সরাসরি এবং ওই টাকা দেওয়ার জন্যেই
মানে আপনাকে খাওয়ার জন্য দেয় কিছু কিছু কাজের বিনিময়ে, অনেকটা ওই যে ইয়ের মতো, রিলিফের মতো, যে খাদ্যের বিনিময়ে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, বা খাদ্যের বিনিময়ে কাজের কর্মসূচি, এরকম। কিন্তু এরা ওইগুলোও বুঝে না, এরা চুরি বাটপাড়িও বুঝে না। অথচ এই দেশ, আমাদের দেশে যে সকল জিনিস রপ্তানি হয়, এগুলো নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করলেও কিন্তু পারে। ওই কমিশন খাই কিন্তু সারতে পারবে না, পেট ফেটে মরে যাবে ওগুলো খাইতে খাইতে। তা রেখে তারা এই চাঁদাবাজিতে গেছে। কারণ হচ্ছে ওই যে কুকুরের কিছু অভ্যাস থাকে, যত ভালো খাবারই আপনি দেন, পোলাও মনে করেন যে এই যে আমাদের ইন্দ্রা দেবীর বাড়িতে গিয়ে ওইখানে পায়েস খেয়ে আসলো, তারপর আপনার আম্মা তার বাসায় গিয়ে পোলাও কর্ম খায় আসলো, রাজা সাহেবের বাসায় গিয়ে ভাজা মাছ খায় আসলো, আমার বাসায় গিয়ে মনে করেন যে চিরামুড়ি খায় আসলো, কিন্তু যখনই বিষ্ঠা পাবে তখনই একটা চাটন দিবেই। এটা তো কুকুরের স্বভাব, যাবে না। তো এদের এই স্বভাব পরিবর্তন হবে না, মাঝখান থেকে আমাদের বাংলাদেশের জনগণ ভুক্তভোগী হবে। আচ্ছা, ঝামেলাটা হয়েছে কি, আমার এই স্যুপটা হচ্ছে, আমি অলওয়েজ যেখান থেকে স্যুপটা আনাই ওকে বলি যে প্রচুর স্পাইসি দিতে। তো এটার মধ্যে এমনিতেই প্রচুর স্পাইসি। তো যখন হেস্কির মতো উঠছেন, আমার নাকের ভেতর থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত মনে হয় আগুনের মতো জ্বলতেছে, বা আপনার মাথা জ্বলতেছে। এরকম এই কারণে কালকে যায় সুপালাটা বেসকে দিয়ে আইসেন, আমরা যদি মস্তিষ্কের কোনো কানেকশন নাই, যেটা আছে সেটা লাংসের সাথে আছে। ভাইরে, নাক দিয়ে ঢুকে আমার চান্দিতে উঠে গেছে জিনিসটা। আপনি এখন কেন এই প্রশ্ন করবেন? এখন কি এই প্রশ্নের সময়? আপনি শহীদ মিনারে শুনেন নাই জামাতার আমির কি বলছে? জি, আচ্ছা, আমি আপনার প্রশ্ন মিস করে গেছি। প্রথমত, আমি অনেক সময় সামনে ছিলাম না। আচ্ছা, তো আমি আবার একটু আপনাকে গুছিয়ে প্রশ্নটি করি যে সেনাবাহিনীর মধ্যে একটি বড় ধরনের মানে পরিবর্তন ঘটেছে। যদি এটাকে আমরা একটু ভালো ভাষায় বলি, তাহলে এটিকে বলতে হবে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল। এবং সেই রদবদলের মধ্যে যেটি হয়েছে, আমি একটু সেনাবাহিনী নিয়ে এই মুহূর্তে কথা বলবো না, একটা টেকনিক্যাল কারণে। আপনি আমাকে অন্য একটা প্রশ্ন করেন। ওকে, তাহলে এই প্রশ্নটির জবাব আমি এটা পিকার যদি আমরা যেতে পারি, এই প্রশ্নটির জবাব কে দিতে চান? স্বর্গের ইন্দ্রা বলল তো, ইন্দ্রা দিবে। ইন্দ্রা দেবতার বউ, এই আমার যে ভাষ্য, আমার যে সাথে সেনাবাহিনীর একটা গভীর সম্পর্ক আছে, আমরা জানি। গভীর সম্পর্ক, জি, গভীর সম্পর্ক। আমরা তো জানি হেরপোলার বাপের সাথে গভীর সম্পর্ক বলে একটা পোলা হয়েছে, আবার পুরো সেনা বাহিনীর সাথে গভীর সম্পর্ক, এগুলো আবার কি বলেন আপনি? না, এটা একটা অ্যাক্টিভিজমের পার্ট, আমরা ওইটা নিয়ে কথা বলবো না, এটা একটা পার্ট অফ অ্যাক্টিভিজম। জি, ফারহানা ইন্দ্রা। আমার সাথে আর্মির একটা খুবই কঠিন সম্পর্ক আছে, এটা মানে যে ফেভিকলের মতো, সারা জীবনে এই সম্পর্ক যাবে না। আমি চাই না, আমি চাই এই সম্পর্ক থাকুক। যেমন আমাদের এই যে আপনি যে বললেন বড় ভাইয়া, প্রধানমন্ত্রী বড় ভাইয়া, যে এই ওনার যে একটা সম্পর্ক যেরকম সেম অ্যাজ মি। তো ভাইয়া মনে করেন যে চিকিৎসার জন্য উনি 17 বছর এখানে ওনার থাকতে হইলো, এখন ওনাকে বাংলাদেশে কে ট্রিটমেন্ট দিচ্ছে? প্রথম কথা আমি এটা কোশ্চেন রাখলাম, পাবলিক কমেন্টে অ্যান্সার দিবে। কে তাকে ট্রিটমেন্ট দিচ্ছে? যে ট্রিটমেন্টের জন্য উনি আসতে পারেন নাই 17 বছর, ওনার দলের ভাষ্য মতো যে উনি ট্রিটমেন্ট নিচ্ছেন, তাই আসেন না। তো উনি মুসলেকা দিয়ে আসছেন। ওনাকে কে ট্রিটমেন্ট দিচ্ছে সেটা আমরা জানি না, তবে উনি একটা বিড়ালকে নিয়মিত ট্রিটমেন্ট দিতেন, সেটা আমরা ছবিতেও দেখেছি। হ্যাঁ, আমরা লাইভে দেখছি, ছবিটা আমরা লাইভে দেখছি। আচ্ছা, জি। উনি মুসলেকা দিয়ে দেশ ছাড়ছে, মুসলেকা দিয়ে দেশে ফিরছে, মুসলেকা দিয়ে প্রধানমন্ত্রী হয়েছে। এখন আপনার কি মনে হয় উনি ফাও মাগনা? ওনার নামটা কি মুসলেকা রহমান বলতে চাচ্ছেন আপনি? এরকম কোনো কিছু দিতে চাচ্ছেন? কারণ উনি এই ছাড়া মানে উনি ওনার মা সো কল আপসহীন নেত্রী, ওনার মা সারা জীবন শুনে আসছি। তো যদিও ওনার মা আপসহীন না, কারণ 1 টাকায় বাড়ি নিয়ে উনি ওনার স্বামীর হত্যার বিচার কোনোদিন চান নাই। আমি যেরকম ইলেকশনের পর বলছিলাম যে ওনার মা বোধহয় জীবনে একবারই জাঞ্জুয়ার সাথে একটা আপোষ করেছিলেন নাকি? হ্যাঁ, তো ওইটা বাদ দিয়ে আজকে আমরা মানে প্রধানমন্ত্রীতে থাকি, আমাদের তারুণ্যের অহংকার নিয়ে থাকি। বুইড়া নিয়ে আপনি কেন পইড়া থাকেন? আমি বুঝলাম না ভাই, আপনার রুচি এত খারাপ। বলতেছিলাম যে এই আপসহীন নেত্রীর মুসলেকা রহমান ছেলে, উনি সব জায়গায় মুসলেকা দিয়ে আসছেন। মুসলেকা আমি ইলেকশনের পরপরই বলছিলাম যে ভাইয়া, আপনার আম্মা তো 2 বার প্রধানমন্ত্রী ছিল, একবারও জামাইয়ের হত্যার বিচার চায় না। আপনি প্রধানমন্ত্রী হইছেন, শেখ হাসিনা খুব খারাপ, তো শেখ হাসিনা সরকার আপনার বাপের হত্যার বিচার করে না, আপনি একটু কইরা দেখান। শেখ হাসিনা তো 96 যখন 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় বসছে, উনি বাপের হত্যার বিচার শুরু করছিলেন ইন্ডেমনিটি বাতিল করে। আপনার বাপের হত্যা নিয়ে তো কোনো ইন্ডেমনিটি কেউ পাস করে নাই, আওয়ামী লীগ তো ভুলেও করে নাই। তো সেই আপনি একটু বাপের হত্যার বিচার করে দেখান। আমি এরকম কোনো রেসপন্স পাই নাই, ভাইয়ার কাছ থেকে পাবা আশা করি নাই, বাট
জিয়ার সৈনিক, চান্দা তোলে দৈনিক, তাদের কাছ থেকে আমি কিছু রেসপন্স অ্যাটলিস্ট আশা করছিলাম, যারা নিত্যদিন এসে আমাদের লাইভে, আমাদের যার যার পাবলিক অ্যাক্টিভিজমের জায়গায় ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, গালিগালাজ করে, ওরা কেউ কোনো মানে এটা নিয়ে আলাপ করতে রাজি না, বুঝছেন? তো সেইখানে আমাদের এই মুশলেকা রহমান ভাইয়া কি করলেন, বসেই 5 দিনের মধ্যে রদবদল করে দিলেন। কেন? কারণ উনি জানেন উনার হাতে তো কিছু নাই। ওই যে আপনি আমাকে যে কোশ্চেনের অ্যান্সারটা দিতে দেন নাই তখন, রাসেল ভাই বলছিলেন আমি একটু ফ্লোর চাইছিলাম, আপনি আমাকে দেন নাই। আমি আপনার সাথে এটা নিয়ে পরে অফলাইনে, আমার ফ্লোরে অনেক জায়গা আছে, আমি দেব। না অফলাইনে করে নিব, মুখে বললাম না। আচ্ছা আপনারা তো ফ্লোর না পুরো বিল্ডিং দিয়ে দিছে কোন এখন? না ওই যে বললে, রাসেল ভাই বললো যে ইন্দ্রা বললে যে জামাত ক্ষমতায় নাই, জামাত ক্ষমতায় অফিসিয়ালি নাই, আনঅফিসিয়ালি সেই 5ই আগস্টের আগে থেকেই আছে। প্রধানমন্ত্রী তো দেশ ছাড়ছেন, বাট এই যে পুরা যে সো কল জুলাই বিপ্লব বলেন, আন্দোলন ব্লা 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 যাই বলেন, জামাত তখন থেকেই দখল করে রাখছে সবকিছু। এই যে প্রশাসনের কি বলবো, প্রশাসনের স্যাবোটেজের জন্য আমাদের এই যে 5ই আগস্ট দেখতে হইলো, এটা কার করা? এটা তো বিএনপির করা না, আওয়ামী লীগের করা, এটা জামাতের করা। এক্স্যাক্টলি। এই জামাতগুলা কই ছিল? বেশিরভাগই আর্মিতে ছিল। কারণ আর্মি যখন ডিপ্লয় করা হইলো, 144 দেওয়া হইলো, মানে 144 ধারা যেটাকে বাংলায় বলে, তা আর্মি কি করলো? এসে সেই সন্ত্রাসীদের সাপোর্ট দিল। তারা বলল যে না, আমরা নিরীহ জনগণের বুকে গুলি চালাতে পারবো না, আমরা এই ট্রেনিং পাইনি। ওদের এত বড় সাহস কই থেকে হয় যে প্রধানমন্ত্রীর অর্ডার বা এবং তাদের ডিফেন্সের যে অর্ডার, চিফের যে অর্ডার, চিফ কি অর্ডার দিছে আমি জানি না, বাট আমরা এইখানে তো আমার আরেকটি প্রশ্ন আপনাকে করতে হয়, সেটি হচ্ছে জনগণের উপরে গুলি চালাবে না, তাহলে গোপালগঞ্জের মানুষ কি আমেরিকাতে আসছিল? আমি যেটা বলতেছিলাম যে আমরা বাইরে থেকে যেটা দেখতে পাইছি যে তাদেরকে মাঠে নামানো হয়েছে জনগণের সুরক্ষা দেওয়ার জন্য, সরকারের পক্ষে থাকার জন্য, সরকারের অর্ডার ফলো করার জন্য, যেটা আমাদের পুলিশরা করতে গিয়ে 4000 মতো পুলিশ খুন হয়েছেন। কিন্তু আর্মিরা কি করলো? এসেই সেই সন্ত্রাসীদের পক্ষ, জুলাই জঙ্গিদের পক্ষে দাঁড়ায় গেল এবং অন্যদের উপর গুলি চালানো শুরু করলো, আওয়ামী লীগের লোকজনদের উপর টর্চার করা শুরু করলো। এটা তো টোটালি রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে, সরকারের আদেশ অমান্য করাটা, তাই না? সেই আর্মিকে এসেই প্রধানমন্ত্রী জারেকটিয়া ভাইয়া কি করলেন? রদবদল করে দিলেন। ওটা তো ওনার জন্য ফরজ, না করলে তো উনি টিকবেন না। এবং উনি যেটা নিজের বুদ্ধিতে করছেন সেটা আমি বিলিভ করি না। সেই যে বললাম যে মুসলেকা দিয়ে দেশে আসছেন এবং মুসলেকা দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, ওইটা ওই মুসলেকারই পার্ট, বুঝতে পারছেন? কারণ আমরা যেটা জানি আর্মিতে মেইনলি অনেকগুলা ভাগ আছে, পলিটিক্যাল ভাগ, ওই যে ইনফ্যান্ট্রিমেন্ট এইসব না। যেটা আমি বলতেছি, ভাগটা হচ্ছে জামাতি একটা পোর্শন আছে, যাদের দেখবেন এনে 2 খান দাঁড়িয়ে আছে, কথায় কথায় মাশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ লম্বা লম্বা টান দেব। আমি এখন খাবো না ভাইয়া, কাশি আসতেছে। আমার জামাই আমাকে লাইভে সাপোর্ট দিতে আসছে যে একটু খাও, খায় দেয় গলা জোর বাড়ায়, তারপর এদেরকে গান করো। আমি এখন যেটা বলতেছিলাম, ছাইয়াকে যে ভাইয়া বললেন, এটা কি ঠিক হইলো? এগুলো বলা যায়। একটা ঠিক। সময় ভাই বোন হয়ে যায়। আপনারা আমাকে ডিস্ট্রাক্ট করে দিচ্ছেন। আমি বলছি ভাই মিয়া চুপ, মিয়া চুপ। তো যেটা বলতেছিলাম ভাইয়া, যে এই যে এত সব মুসলেকা দিয়ে আসার পরে তারপর যখন দেখলেন যে ওয়াকারুজ্জামান শেখ হাসিনার মানে সোকল রিলেটিভ হয়েও শেখ হাসিনার পক্ষে দাঁড়ায় নাই, সেই সেনাবাহিনীকে, এবং যে সেনাবাহিনী তার মাজা ভেঙে দিছিল পিটাইয়ে, সেই সেনাবাহিনীকে জারেকটিয়া ভাইয়া কিভাবে বিলিভ করবে আমাকে বলেন? আপনি বিলিভ করতেন? আপনি হইলে? সবাই তো শেখ হাসিনার মতো বোকা না। শেখ হাসিনা বোকা বলেই তার ফ্যামিলিকে যে সেনাবাহিনী ধ্বংস করছে, তাদের জন্য 2 বেলা ভাতের ব্যবস্থা করছে, প্রোটিনের ব্যবস্থা করছে 2 বেলা। আপনি হইলে করতেন? আমি হইলে জীবনেও করতাম না। আমি হইলে 3 বেলা রুটি খাওয়াইতাম, তাও কি শক্ত শক্ত চাপটি রুটি, কইতাম স্পেশাল অর্ডার দিয়ে চাপটি রুটি বানায় খাওয়াইতাম। আমার তো এত দয়া মায়া নাই। শেখ হাসিনার মানে দয়াশরীর, এই বাপের যেরকম ছিল মেয়েরও সেম দয়াশরীর। এত দয়া থাকলে আসলে পলিটিক্যাল ডিসিশন নেওয়া যায় না। তো যেটা বলতেছিলাম, জারেকটিয়া ভাইয়া এসেই যখন দেখলো যে এই সেনাবাহিনীরই কিছু লোকজন তার বাপকে মার্ডার করছিল আমাদের সামনে, আমরা যাদেরকে দেখছি, পেছনের কাহিনী তো অন্য ইস্যু। তো সেই সেনাবাহিনীকে জারেকটিয়া ভাইয়া নিজের প্রেসক্রিপশনে সরায় না। এটা একদম লিখে রাখেন, কোন স্ট্যাম্প মম থাকলে ওইখানেও লিখে রাখেন, কোনো সমস্যা নাই। উনার নিজের বুদ্ধিতে এইটুকু কুলায় নাই। যে লোক এসে বলে দিনাজপুরে ম্যাঙ্গো ম্যাঙ্গো আম আম, উনি এসে আর্মি বদলায় ফেলাবে, মানে আপনারা এইটা বিশ্বাস করে বসলেন? আমি বুঝলাম না। উনি নীলফামারীতে গিয়ে বলতেছে মেডিকেল কলেজ করবে, যেখানে 19 সালে মেডিকেল কলেজ আছে। আপনি কুমিল্লার ইয়েটা ভুলে গেলেন। কুমিল্লার ইপিজেড
ওখানে ব্যবসায়ী লোকজন আমি দেখলাম, আমি মানে ওনার একটা মানুষ, ইন্দ্রা আমি একটু এখানে সরি আপনাকে ইন্টারাপ্ট করতে বাধ্য হচ্ছি, মানে একটা মানুষ কতখানি আনইনফর্মড থাকলে নিজের দেশ সম্পর্কে এই ধরনের এটা একটি অশ্লীল উক্তি, এটা একটি অশ্লীল উক্তি একটা এলাকা আমি সম্পর্কে। ব্যবসায়ী যারা বসেছিলেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, তাদের চেহারা দেখতেছিলাম, ওরা এত এম্বারাসড হইতেছে, বিব্রত হয়ে এদিক সেদিক তাকাইতেছে। আসলে ওনারা বুঝতেই পারতেছে না যে এটা কি কয়, আমরা তাইলে কই, আমরা কিতার মধ্যে টেহা ডালতাছি। ব্যারিস্টার সুমনের মতো আমার এই ডায়লগ দিতে হয়, কিতার মধ্যে টেহা ডালতাছি। কারণ ওরা এই ভিজিটে কাজ করতেছে অলরেডি। মানে এরকম যার ধারণা একটা দেশ নিয়ে, এবং উনি কি বলছিল, মনোরল করবে, বা মানে আমি এটা ইলাবোরেট করতেছি, কারণ হচ্ছে যার দেশ কি বল, সম্পর্কে কি রেল, কি রেল, ধনরেল, ধনরেল, হ্যাঁ, কি যেন বললেন? ও আপনি ঘুমান কেন ভাই? আপনি ঘুমাচ্ছিলেন, ও, মুহূর্তে আপনার সম্পর্কে অনেক মতামত এখানে আসতেছে। ফরিদ ভাই ঘুমোচ্ছে, তাহলে ফরিদ ভাই সেহরি খাবে কিভাবে? যেটা বলতেছিলাম, তো সেই তারেক ভাইয়ের নিজের বুদ্ধিতে এটা কোনো মতেই করতে পারে না। আমার এটা মনেই হয় না। এবং এবং উনার বক্তব্যগুলো আপনি খেয়াল করেন। আপনারা যে বললেন যে এই যে বাপ মায়ের নামে উনার হাত উঠে না, শহীদ মিনারে গিয়ে হাত উঠায় ফেলছে। উনি যেহেতু জামাত বিএনপি একই মায়ের পেটের ভাই, এটা তো আমরা সবাই জানি। বারবার এটা রিপিট করতে হয় দুর্ভাগ্যবশত, কিন্তু কিছু করার নাই। তো জামাত যেরকম ধর্ম কার্ড খেলে, উনিও সেরকম ধর্ম কার্ডই এবার খেলবেন। অলরেডি উনি শুরু করছেন শহীদ মিনারে গিয়ে, উনি মোনাজাত শুরু করছেন। ভাই, শহীদ মিনার মোনাজাত করার জায়গা না। সারা জীবন শুনে আসছি শেখ হাসিনা শহীদ মিনারে যায় দেখে, এই শহীদ মিনারে পূজা দিতে যায়, এবং ফেসবুক ভাইসা যাইতো ওনাদের আত্মা কষ্ট পাচ্ছে ওই শহীদ মিনারে পূজায় দেখে, ওনাদের কবরের আযাব বেড়ে যাচ্ছে। এই 25 এবং 26 সালে 2 বছর আমি শুধু দেখলাম না যে এইসব গল্প দিয়ে ফেসবুক ভাইসা গেছে ফেব্রুয়ারি মাসে, মাইন্ড ইট। এবং এই 26 সালের ফেব্রুয়ারিতে এসে দেখলাম আমাদের শকুনি, এই সাদা শকুনিকে ওই সাংবাদিক ভাই, আমি লাইভে বলতেছি, আপনি যেখানেই থাকেন, যতদিন থাকেন বাইচে থাকেন, আমি দেশে ফিরে আপনাকে আমি ফুল ফ্যামিলি সহ 5 স্টারে সারাদিন নিয়ে পালবো আপনাকে, যে আপনি মাস্তি করেন, চিল করেন, আমার তরফ থেকে আপনার ট্রিট হবে। তো ওনাকে জিজ্ঞেস করছে, আপনারা সারা জীবন বলছেন এই এই শহীদ মিনারে ফুল দেওয়া হারাম, রাষ্ট্রীয় আচার তো ওনার উচ্চারণে আসে না, উনি বলছে রাষ্ট্রীয় আচার পালন করতে আসছে। তো রাষ্ট্রীয় আচার কি রাষ্ট্রীয় আচারের ডিব্বা? হ্যাঁ, রাষ্ট্রীয় আচার যখন শেখ হাসিনা পালন করতেন তখন এত সমস্যা হইতো কেন? তখন শিরক হয়ে যাইতো। আজকে দেখেন শহীদ মিনার কিন্তু শ্রদ্ধা জানানোর জায়গা। একটি জিনিস উল্লেখ করতে ভুলে গেছেন, সেটি হচ্ছে জামাত এবং শিবির আজীবন এটিকে খাম্বা পূজা বলে উল্লেখ করেছে। আচ্ছা, খাম্বা তারেক না, খাম্বা পূজা এখানে আবার অন্য খাম্বা আর কি। ভাইয়ার নাম তো কিন্তু খাম্বা, টাইমস ম্যাগাজিনে আসছে। সেখানে আপনি কিভাবে আমাকে থামায় দেন যে খাম্বা তারেক বললাম কি জন্য? না, সেটা বলিনি। আমি বলছি যে এই যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকে জামাত সারা জীবন খাম্বা পূজা বলে অভিহিত করেছে। মূর্তি পূজা শিরক টিরক বলছে। সেখানে আমাদের জারেক্টিয়ার প্রধানমন্ত্রী গিয়ে সেখানে দোয়া দুরূদ শুরু করে দিয়েছে। হ্যাঁ, আপনি দোয়া পড়তেই পারেন, সেটা কোনো ব্যাপার না। যে কোনো জায়গায় আপনি দোয়া পড়তে পারেন, বাট শহীদ মিনার বেসিক্যালি শ্রদ্ধা জানানোর জায়গা, যেটা আমরা সবসময় বলে আসছি। কিন্তু দেখেন আমাদের জারেক্টিয়া ভাইয়া সেই জামাতের পথে হেঁটে সেই শহীদ মিনারকে দোয়ার জায়গা বানায় ফেলতেছে। উনার যদি দোয়া করতে হয় তাহলে আজিপুর গোরস্থানে গিয়ে শহীদদের কবরে গিয়ে দোয়া করে আসতে পারেন, কারো কোনো অসুবিধা নাই, আপনি ওইখানে দোয়া করতে পারেন। বাট ওই যে প্রথম আলো যে আজকে নিউজ করলো, তারপর আমাদের পিও ফারুকি, তিশার ভাতার গিদর ফারুকি, গিদর ফারুকি, ফরিদ ভাইয়ের পিও, সে বলতেছে তারেক জিয়া মেজর কি জানি জিয়াউর রহমানের পথেই হাঁটতেছেন। অবশ্যই বাপের পথে হাঁটবে, কারণ তার বাপ গোলাম আজমকে এই দেশে স্বীকৃতি দিয়ে নিয়ে আসছে। সে কোন ক্ষেতের আলগা মূলাটা তুলবে? সে একই ক্ষেতের মূলাই তো বুনবে, তাই না? ডিফারেন্ট কিছু তো হওয়ার কথা না। একই ঘর থেকে যখন বের হয়েছে সবগুলা, এই যে দেখেন একটা বিতর্ক শুরু করে দিল, কোনো আগা নাই মাথা নাই, কোনো কারণ নাই ওনার এই কাজটা করার। উনি আমি আমার চোখে পড়ে না, হয়তো করে থাকতে পারেন, আপনারা জানবেন, আমি সব তো আমি জানবো এমন কোনো কথা না। যে মাকে উনি দেখতে পারেন না বলে এতদিন অনলাইনে চিল্লা ফাল্লা করে আমাদের ব্যতিব্যস্ত রাখছেন, সেই মা মরে যাওয়ার পরে উনি নেগোসিয়েশন করে মুসলেকা দিয়ে দেশে ফিরছেন। ওনার মা মারা গেছে, উনি ইলেকশন করছেন, ইলেকশন জিতছেন, জেতার পরে আজ পর্যন্ত তার মায়ের নাম আমি মুখে নিতে দেখি নাই। একটা বারও না, একটা বারের জন্য কেউ নেই নাই। একটা মানে যতগুলো নির্বাচনী প্রচারণা হয়েছে এখানে কোথাও খালেদা জিয়ার প্রতি
যে এই দলটা বর্তমান বিএনপি তো আসলে খালেদা জিয়ার হাতে গড়া, কিন্তু যত যাই আমরা বলি না কেন এই যে বিএনপি আমরা দেখতে পাচ্ছি এটা খালেদা জিয়ার হাতে গড়া। একটা বার কোন নেতাকর্মী খালেদা জিয়ার নাম কোথাও উল্লেখ করে নাই। আপনি নেতাকর্মী পর্যন্ত যাচ্ছেন কি জন্য? আমার চোখে এটাও পড়ে না যে প্রধানমন্ত্রী হিসেবে ইলেকশনে জেতার পরে বিএনপি দলের মহাসচিব হিসেবে জেতার পরে উনি কি মায়ের কবরে গেছেন জিয়ারত করতে? মা বাপের কবর আমি দেখি নাই। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলেকশনে প্রতিবার জেতার পরে টুঙ্গিপাড়া গিয়ে বাপের কবরটা জিয়ারত করে আসতেন, বনানী গোরস্থানে গিয়ে জিয়ারত করে আসতেন। কি বলেন আপনারা?